গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 11 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো টিকা পরবর্তী অসুস্থতায় ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। টিকা দিয়ে অসুস্থ, এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কোভিড টিকা নেওয়ার পর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া, এমনকি মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রকে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, এই ধরনের ঘটনার জন্য সরকারকে একটি নির্দিষ্ট ফল্ট ক্ষতিপূরণ নীতি বা কাঠামো তৈরি করতে হবে। সহজ কথায়, টিকা নেওয়ার ফলে কেউ অসুস্থ হলে বা প্রাণ হারালে তার পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। এর জন্য কারো গাফিলতি বা দোষ প্রমাণ করার প্রয়োজন পড়বে না। 2021 সালে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর 2 তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, ওই 2 তরুণী টিকা নেওয়ার পরে শারীরিক অসুস্থতায় মারা গিয়েছেন। এদিন বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। আদালত জানিয়েছে, এই ক্ষতিপূরণ দেওয়ার অর্থ এই নয় যে কেন্দ্র সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি স্বীকার করে নিচ্ছে। রায়ের বয়ানে বলা হয়েছে, এই কাঠামো তৈরি করাকে ভারত সরকার বা কোনো কর্তৃপক্ষের দায় বা দোষের স্বীকৃতি হিসাবে দেখা চলবে না। আবেদনকারীরা এই ঘটনার তদন্তে একটি পৃথক বিশেষজ্ঞ কমিটি গড়ার আর্জি জানিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। আদালতের মতে, পার্শ্ব প্রতিক্রিয়া খতিয়ে দেখার জন্য বর্তমানে যে বৈজ্ঞানিক ব্যবস্থা রয়েছে সেটি যথেষ্ট। আলাদা করে কোনো কমিটির প্রয়োজন নেই। তবে নজরদারির সেই তথ্য নিয়মিত সাধারণ মানুষের জন্য প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আদালত আরও জানিয়েছে, এই নির্দেশের ফলে ক্ষতিগ্রস্তদের অন্য কোনো আইনি পথ বেছে নেওয়ার রাস্তা বন্ধ হচ্ছে না। 18 ও 20 বছর বয়সী 2 তরুণীর মৃত্যুর বিচার চেয়ে যে বাবা মায়েরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাদের আর্তি এদিন মান্যতা পেল শীর্ষ আদালতে। অপরদিকে 16 মার্চ দিল্লির বৈঠকেই আসামের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপি। বাদ পড়তে যাচ্ছেন প্রায় 25 জন বিধায়ক। আসাম সফর শেষে দিল্লিতে ফিরে এই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সব ঠিকঠাক থাকলে হয় 16 মার্চ রাতেই বা 17 মার্চ সকালে আসামে বিজেপির প্রার্থী তালিকা দল জারি করবে। বিজেপির এক শীর্ষ সূত্রে এই খবর জানা গিয়েছে। আগামী 13 ও 14 মার্চ দুদিনের আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, 15 মার্চ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। পরের দিন অর্থাৎ 16 মার্চ সন্ধ্যার দিকে দিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বসবে। ওই বৈঠকেই আসামের দলের প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়বে। ওই রাতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে, না হয় পরের দিন সকালে তালিকা জারি করবে দিল্লির নেতৃত্ব, এমনটাই জানা গিয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, সর্বানন্দ সোনোয়াল, BL সন্তোষ সহ সংগঠন ও সরকারের বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন। তাদের উপস্থিতিতেই আসামের প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়বে। ইতিমধ্যেই আসাম বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করে তা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। দলীয় সূত্র মতে জানা গিয়েছে, 15টি কেন্দ্রে মাত্র একজনের নামই পাঠানো হয়েছে, বাকি সবগুলিতেই 2 বা 3 জনের নাম রয়েছে। আসাম থেকে যে নামগুলি গিয়েছে তাতে দেখা গিয়েছে বর্তমান প্রায় 25 জন বিধায়কের নাম নেই তালিকায়। অর্থাৎ 21-এর নির্বাচনে বিজেপির যতজন বিধায়ক জয়ী হয়ে গিয়েছিলেন তার মধ্যে 40%-ই নাম বাদ যেতে চলেছে। এইসব আসনে নতুন মুখ দেখা যেতে পারে। উজান আসামের বেশ কয়েকটি আসনে নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে, কারণ এইসব আসনে বিজেপি নেতৃত্ব প্রতিষ্ঠান বিরোধী হওয়া মোকাবিলা করতেই নতুন মুখ আনতে চাইছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেশ কয়েকটি আসনে নতুন মুখ আনাটা রীতিমতো জুয়া খেলার মতো অবস্থা হতে পারে। কিন্তু এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই শেষ কথা বলায় পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে সংসদে মহিলা সংরক্ষণ বাড়াতে উদ্যোগী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, 2029 সালের লোকসভা নির্বাচনে সংসদ এবং বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণের চিন্তাভাবনা করছে সরকার। 33% সংরক্ষণকে বাস্তবায়িত করার জন্য গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী লোকসভা নির্বাচনে যাতে মহিলারা এই সুবিধা পান সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। সূত্রের খবর, বিরোধীদের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার।
গোটা দেশে মোট 4,666 জন সাংসদ ও বিধায়কের মধ্যে 464 জন মহিলা, অর্থাৎ মোট সাংসদের 10% মহিলা বলে জানা গিয়েছে। আসলে 2023 সালে একটি আইন আনা হয়, সেখানেই সংসদ এবং বিধানসভায় মহিলাদের জন্য নারী শক্তি বন্ধন আইন প্রণয়ন করা হয়েছিল। জানা গিয়েছে আইনটি এখনও বাস্তবায়িত করা হয়নি। তবে সরকার এখন নারী শক্তি বন্ধন আইন সংশোধন করার কথা চিন্তা ভাবনা করছে। সূত্রের খবর, 2029 সালের নির্বাচনে মহিলারা এই আইনের অধীনে সংরক্ষণের সুবিধা পেতে পারেন। মহিলা প্রতিনিধি দলও বাড়বে। 2023 সালে সেপ্টেম্বরে পাশ হয়েছিল নারী শক্তি বন্ধন আইন। রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার উদ্দেশ্যেই এই আইন। এই আইনে বলা হয়েছে লোকসভা, রাজ্য বিধানসভার মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে। আদমশুমারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এটি বাস্তবায়িত হবে। কেন্দ্র সূত্রের খবর, 2027 সালের 1 মার্চের মধ্যেই আদমশুমারি সম্পন্ন হবে। তারপর ফলাফল প্রকাশ করা হবে। 2029 সালের আগেই প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরে লোকসভা নির্বাচনে সংসদে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত আইনটি চালু করা হবে। অপরদিকে নয়া সমীকরণের রাজনৈতিক চিত্র পাল্টাচ্ছে পাথারকান্দি আসনের। এক সময়ের দুর্গে চ্যালেঞ্জের মুখে কংগ্রেস। বরাক উপত্যকার রাজনৈতিক মানচিত্রে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ নাম। ইতিহাস বলছে এক সময় এই কেন্দ্র ছিল কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী দুর্গ। বহু দশক ধরে এখানকার রাজনীতিতে কংগ্রেসের প্রভাব ছিল এতটাই দৃঢ় যে নির্বাচনের ফলাফল অনেকটা আগেই অনুমান করা যেত। কিন্তু সময়ের স্রোতে সেই রাজনৈতিক সমীকরণে এসেছে নাটকীয় পরিবর্তন। গত এক দশকে পাথারকান্দির রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটেছে তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বর্তমান মন্ত্রী ও বিধায়ক কৃষ্ণেন্দু পাল। 2016 সালের আসাম বিধানসভা নির্বাচন ছিল পাথারকান্দির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো জয়লাভ করেন কৃষ্ণেন্দু পাল। তার এই জয় শুধু একজন নতুন বিধায়কের আবির্ভাব ঘটায়নি, বরং বহু বছরের কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপির শক্তিশালী উত্থানের বার্তাও স্পষ্ট করে দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2016 সালের সেই নির্বাচনই পাথারকান্দির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। কারণ সেই সময় থেকে ধীরে ধীরে এই অঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেতে শুরু করে এবং জনমতের একটি বড় অংশ পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ে। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে নিজের জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখেন কৃষ্ণেন্দু পাল। জনগণের বিপুল সমর্থনে দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হয়ে তিনি শুধু নিজের রাজনৈতিক অবস্থানই আরও শক্তিশালী করেননি, বরং পাথারকান্দিতে বিজেপির ভিত্তিকেও মজবুত করে তোলেন। টানা 2 বার নির্বাচিত হয়ে তিনি এই অঞ্চলের রাজনীতিতে একটি নতুন নজির স্থাপন করেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শুধু নিজের কেন্দ্র পাথারকান্দিতেই নয়, বরং রাজ্যের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে পাথারকান্দি এলাকায় গত কয়েক বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ফলে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের একাংশের মত। রাস্তা ও সেতু নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, পানীয় জল প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে কাজ হওয়ায় মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গাতেই বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে কৃষ্ণেন্দু পালের গ্রহণযোগ্যতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাথারকান্দি আজ অনেকের কাছে বিজেপির দুর্গ হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে রাজনীতিতে সমীকরণ কখনো স্থির থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে নতুন সমীকরণ তৈরি হয়, নতুন চ্যালেঞ্জও সামনে আসে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই আবারও রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়েছে কংগ্রেস। আসন্ন নির্বাচনে পাথারকান্দি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাক্তন বিজেপি বিধায়ক কার্তিক সেনা সিনহাকে। একসময় বিজেপির টিকিটে নির্বাচিত হওয়া এই নেতা এবার কংগ্রেসের হয়ে ভোটের ময়দানে নামায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রার্থী নির্বাচন কংগ্রেসের একটি কৌশলগত সিদ্ধান্ত।
কারণ স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে কার্তিক সেনা সিনহার একটি নিজস্ব সমর্থক গোষ্ঠী রয়েছে। তবে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা এবং নিয়মিত জনসংযোগের অভাব তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাতারকান্দির রাজনৈতিক ময়দানে কি নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে? দীর্ঘদিনের বিরতির পর কার্তিক সেনা সিনহাকে সামনে রেখে কি বিজেপির শক্ত গাড়িতে ফাটল ধরাতে পারবে কংগ্রেস? নাকি উন্নয়ন, সাংগঠনিক শক্তি এবং ব্যক্তিগত জনপ্রিয়তার জুড়ে আবারও নিজের অবস্থান আরও মজবুত করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালের জনপ্রিয়তা অনেকটাই আকাশ ছোঁয়া। বিশেষ করে মন্ত্রী হিসেবে তার প্রশাসনিক সক্রিয়তা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। একই সঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তিও এই কেন্দ্রে যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের জন্য এই নির্বাচন শুধুমাত্র একটি আসন জয়ের লড়াই নয়, বরং এক সময়কার নিজেদের শক্ত গাঁটি পুনরুদ্ধারেরও লড়াই। তাই কংগ্রেসের নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে পুরনো সংগঠনকে পুনরুজ্জীবিত করা, নতুন নেতৃত্বকে সামনে আনা এবং ভোটারদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করা। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে পাতারকান্দির রাজনৈতিক পরিবেশ ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। চায়ের দোকান থেকে বাজারের আড্ডা, গ্রাম্য চৌরাস্তা থেকে শহরের আলোচনার কেন্দ্র, সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পাতারকান্দির আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোবে? এখন তাই কোটি টাকার প্রশ্ন, পাতারকান্দির মানুষ কি পরিবর্তনের বার্তা দিয়ে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে নির্বাচিত করে দিশপুরের বিধানসভায় পাঠাবেন, নাকি উন্নয়ন ও অভিজ্ঞতার উপর ভরসা রেখে তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী করে আবারও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকেই বিধানসভায় পাঠাবেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আসন্ন নির্বাচনে ভোটারদের রায়ে। সময় বলে দেবে পাতারকান্দির রাজনৈতিক ইতিহাসে আগামী অধ্যায় কোন পথে এগোবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।